হাই ফোকস, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন রেগুলার ভিডিও আমি নিয়ে আসতে পারিনি এই চ্যানেলে, বিশেষ কিছু কাজের জন্য। তো আজকে একটা জবরদস্ত টপিকস নিয়ে আমি ভিডিও নিয়ে এসেছি, যে স্টক কিভাবে আপনারা সিলেক্ট করবেন মিউচুয়াল ফান্ড থেকে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে না। মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে আপনি স্টক সিলেকশন করে আপনার পোর্টফোলিও ডিজাইন করতে পারেন, সেই সম্পর্কে একটা ডিটেইলস আলোচনা এখানে আমি স্টেপ বাই স্টেপ করেছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন যে প্রবলেমস অফ স্টক সিলেকশন কি হতে পারে। যে স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করতে যান, মানে যদি আপনি নিউ কামার্স হন, তাহলে প্রথমেই আপনাকে যে সমস্যায় পড়তে হয় সেটা হলো যে ৬,০০০ ৬,৫০০ স্টকের মধ্যে থেকে স্ক্রিনিং করে বেস্ট ফিউচার পারফর্মিং ২০ থেকে ২৫ টা স্টক সিলেক্ট করা। এটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং ফ্যাক্টর। তো এই যে প্রসেস অফ স্টক সিলেকশন, এটাই কিন্তু আপনার বেসিক ব্যারিয়ার অফ পোর্টফোলিও মেকিং। অ্যাকচুয়ালি এনএসি বা বিএসসি যেখানেই যান দেখবেন হিউজ নাম্বার অফ স্টক এনলিস্টেড হয়ে আছে এবং বিভিন্ন সেক্টর, বিভিন্ন ইন্ডেক্স, মানে একদম মাথা ঘেঁটে দেওয়ার জন্য যথেষ্ট। তো নিউ কামার্স হিসাবে কিছু স্টক তো আপনাদের বাছতেই হবে। আর নয়তো কারো রেকমেন্ডেশন অনুযায়ী আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে। তো রেকমেন্ডেশন করে পোর্টফোলিও হয়তো তৈরি করা যায়, কিন্তু নিজের যে একটা আত্মনির্ভরশীলতা সেটা তৈরি করবার জন্য, নিজের একটা বাছাই করার ক্ষমতা তৈরি করবার জন্য একদম প্রিলিমিনারি লেভেলে স্টার্টিং এর জন্য যে নলেজটা গ্যাদার করার দরকার, সেই স্টেপগুলো আমি এখানে আলোচনা করছি। তো দেখুন, হিউজ নাম্বার অফ স্টকস এক নাম্বার প্রবলেম, এটা আমি বললাম। এবং সেকেন্ড প্রবলেম হচ্ছে ডিফিকাল্ট টু ফাইন্ড বেস্ট পারফরম্যান্স। ওই যে ৬,০০০ ৬,৫০০ স্টক রয়েছে, এগুলো কিন্তু হচ্ছে মানে গার্বেজ। আমার ভাষায় হচ্ছে এগুলো গার্বেজ। তো যেগুলো পারফরম্যান্স দিচ্ছে না, মানে যার থেকে 15% এর অ্যাবাভ রিটার্ন পাচ্ছি না আমি ইয়ার টু ইয়ার, তো এগুলোকে আমি গার্বেজ ছাড়া আর কিছু বলছি না। তো এর মধ্যে থেকে বেস্ট পারফর্মার কে হবে? আপনি হয়তো আ 20% রিটার্ন অন ইকুইটি এরকম কিছু টক্স খুঁজে বার করলেন। তো সেই স্টকস গুলোর মধ্যে দেখা যাচ্ছে এর থেকেও ভালো পারফর্ম করে 30 কি 35% আরওই দিয়ে দিয়েছে অন্য কোনো স্টক। সুতরাং আপনার পোর্টফোলিওটা সেক্ষেত্রে একটু কমজোরি হয়ে পড়ল। তাহলে এর মধ্যেও একটা ডিফিকাল্টিজ আছে। এরপরে ধরুন যে ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য বেস্ট সেক্টরস। এখন নানা রকম সেক্টর এই এনএসসি বা বিএসসি লিস্টের মধ্যে কিন্তু এনলিস্টেড হয়ে আছে। তাহলে কোন সেক্টরের ডিমান্ড এখন চলছে এবং কোন সেক্টরগুলো গত ২-৩ বছর ধরে বেস্ট পারফরম্যান্স দিয়ে আসছে, সেগুলোর একটা নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু বেস্ট সেক্টরটাকে চুজ করা এবং বেস্ট সেক্টরের মধ্যে সব স্টকগুলো তো, মানে একটা সেক্টরের ভেতরে অনেকগুলো স্টক থাকে। এখন প্রত্যেকটা সেক্টরের যদি আপনি ইনফরমেশন কালেকশনও করেন, তাহলে প্রত্যেকটা সেক্টরের সব স্টকগুলো কিন্তু পারফর্ম করবে না। যেকোনো একটায় একটা স্টক ভালো পারফর্ম করেছে, সেক্টর ভালো পারফর্ম করেছে, তো তার মধ্যে যেকোনো একটা স্টক সিলেক্ট করে আমি পোর্টফোলিও ডিজাইন করে ফেললাম। এইভাবে যদি আমি করতে শুরু করি, তাহলেও কিন্তু সঠিকভাবে পোর্টফোলিও মেকিং হবে না। তাহলে বেস্ট সেক্টরটা চুজ করতে হবে, বেস্ট সেক্টরের মধ্যে থেকে বেস্ট স্টকটাকে বেছে নিতে হবে। এরপরে দেখুন ৪ নম্বর যে ডিফিকাল্টিজ, সেটা হলো প্রসেস অফ ইনভেস্টমেন্ট। আপনি কিভাবে পোর্টফোলিওটা মেকিং করবেন এবং ইনভেস্টমেন্ট করবেন কিভাবে? অনেক রকমের রয়েছে। লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করতে পারেন। কখনো যখন গ্রোথ আছে তখন আপনি হায়ার হাইতে গিয়ে ইনভেস্টমেন্ট বাড়িয়ে যেতে পারেন, অ্যাকুমুলেশন করতে পারেন। আবার কেউ রয়েছে ডিপসে গিয়ে মানে অ্যাকুমুলেট করতে থাকে। আ কোনো সময় দেখা যায় যে কারোর স্ট্র্যাটেজি অ্যা অ্যা দেখা যাচ্ছে স্টকটা যখন নিচের দিকে পারফর্ম করছে, আ তখন মানে কারেকশন হচ্ছে, প্রাইস কারেকশন হচ্ছে, তখন হয়তো ইনভেস্টমেন্ট বন্ধ রেখেছে। যখন গ্রোথ আসছে তখন ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। আবার যারা ওয়ারেন বাফেটের মতো আ প্রিন্সিপাল নিয়ে ফলো করে চলছেন, তো তারা বলবেন যে যখন ডিপসে যাচ্ছে তখন বেশি করে পরিমাণে অ্যাকুমুলেট করতে, মানে সংখ্যায় কিনে নিতে। আবার যখন দাম বেড়ে যাচ্ছে তখন অল্প করে কিনতে। এরকম নানা রকমের স্ট্র্যাটেজি রয়েছে। তাহলে কোন স্ট্র্যাটেজিতে আপনি যাবেন, এই প্রসেস অফ ইনভেস্টমেন্ট নিয়ে মাথা গন্ডগোল হয়ে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তো দেখুন, মেইনটেন্যান্স অফ পোর্টফোলিও, আমি বললামই যে ৪ নম্বর প্রসেসেরই হাত ধরাধরি করে আছে যে কিভাবে পোর্টফোলিওটাকে মেইনটেইন করবেন। যে শুধু তো একটা ২০-২৫ টা স্টকের পোর্টফোলিও মেইনটেইন করে ফেললেই হবে না, মানে তৈরি করে মেকিং করে ফেললেই হবে না। তাহলে সেটাকে মেইনটেইন করতে হবে। রেগুলার মেইনটেইন করবেন। কিভাবে পারফরম্যান্সটাকে স্টাডি করবেন, ডে টু ডে স্টাডি করবেন কিনা, আ
উইকলি স্টাডি করবেন না মান্থলি স্টাডি করবেন, কখন আপনাকে স্টাডি করতে হবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা প্রবলেম হতে হয়। এবং আইডিয়াস অন হোয়াট টু ডু দিস টাইম, এখন দেখুন এই পয়েন্টটা কিন্তু এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এখন মার্কেট কারেক্টিভ মোডে রয়েছে। সুতরাং এই কারেক্টিভ মোডেতে প্রাইস কিন্তু সব সেক্টরেরই পড়ছে। ভালো মতো কারেকশন হয়েছে। কেউ হয়তো একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এখনো কিন্তু বলা যাচ্ছে না যে মার্কেট আপ মুভমেন্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ? তো এই যে সমস্যা, এই সমস্যাতে এক্ষুনি কোন জাতীয় আ পোর্টফোলিও আপনি ডিজাইন করবেন? কোর পোর্টফোলিও না স্যাটেলাইট পোর্টফোলিও কিভাবে আপনি এগোবেন? সেইটা সম্পর্কে একটা আইডিয়া থাকাটা কিন্তু খুব জরুরি। এখন ১ম এই বলে রাখা ভালো যে এই পুরো ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাস এ, এটা কোনো রেকমেন্ডেশনাল ভিডিও নয়। আমি জাস্ট আপনাদের একটা সিলেকশন প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সেখান থেকে আপনারা কিছু স্টক লিস্ট পেয়ে যাবেন। এখন স্টক লিস্ট করতে গেলে আপনাদেরও কিছু পরিশ্রম করতে হবে আর আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকুন। এরপরে দেখুন যে প্রবলেমস অফ মিউচুয়াল ফান্ড সিলেকশন। টপিকসে আমি কি বললাম? যে সিলেক্ট স্টক ফ্রম মিউচুয়াল ফান্ড। তো এখানে মিউচুয়াল ফান্ড থেকে স্টক সিলেকশন করব। এখন সব মিউচুয়াল ফান্ডগুলোর থেকে স্টক সিলেকশন করব? নাকি যে মিউচুয়াল ফান্ডগুলো বেটার পারফর্ম করেছে সেইখান থেকে স্টক সিলেকশন করব? তো যদি বেটার মিউচুয়াল ফান্ড যেগুলো পারফর্ম করেছে গত ২-৩ বছর ৫ বছরে, তো সেইগুলোকে যদি আমি বেসিক ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিই, তাহলে সেই আ বেস্ট মিউচুয়াল ফান্ডের লিস্টটা তৈরি করাটা একটা বড় প্রবলেম। কারণ হিউজ নাম্বার অফ মিউচুয়াল ফান্ডস কিন্তু বাজারে রয়েছে। তাহলে মিউচুয়াল ফান্ড যেমন এখানে সেক্টর যেমন অনেকগুলো রয়েছে, সেরকম স্টক রয়েছে ৬,০০০ ৬,৫০০ এর মতো স্টক রয়েছে। আবার সেরকম মিউচুয়াল ফান্ডও রয়েছে। নতুন মিউচুয়াল ফান্ড বাজারে আসছে। প্রায় অ্যা দিন ১০ ছাড়াই মিউচুয়াল ফান্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে কোন মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করছে সেইটার লিস্ট যদি মানে সেখান থেকে কে ভালো পারফর্ম করেছে এটা বেছে নেওয়াটাও কিন্তু একটা ডিফিকাল্টিজ এর মধ্যেই পড়ে। এরপরে দেখুন যে বেস্ট পারফর্মার তো আপনি সিলেক্ট করলেন। এখন বেস্ট টাইপটা কি? মিউচুয়াল ফান্ডের কোন টাইপটাকে? হাজারো রকমের মিউচুয়াল ফান্ড রয়েছে। তো তার মধ্যে কোন টাইপটাকে আপনি বেছে নেবেন? তো এইগুলোর সম্পর্কে একটা নলেজ রাখা মানে ঝামেলাদায়ক। ১ম যখন স্টার্টিং এ আপনি এন্ট্রি নেবেন তখন মানে হাজার রকমের ব্যারিয়ার কিন্তু আপনার মানে মনেতে আসবে এবং প্রায় সিলেক্ট করতেই পারবেন না কোন স্টক নিয়ে আপনি শুরু করবেন। এরপরে ওই যে মনে করুন যে অনেকগুলো মিউচুয়াল ফান্ডের ভেতর থেকে আপনি বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডগুলোকে বেছে নিলেন। এখন কতগুলো নেবেন? ৫ টা নেবেন না ১০ টা নেবেন না কতগুলো নেবেন? কোন বিষয়ের উপর ভিত্তি করে পারফরম্যান্সটাকে আপনি বাছবেন? বেস্ট পারফরমার্স এর তকমা আপনি দেবেন কোন মিউচুয়াল ফান্ডগুলোকে সেটাও না হয় করে ফেললেন। এখন টাইপস সেটাও এক ধরনের টাইপকে আপনি সিলেক্টিভ মোডেতে রাখলেন যে এই টাইপগুলো হলেই আমি মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করব। সবকিছু করা হলো। এখন এই যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে তো আর একই জাতীয় ইকুইটি স্টকস এর উপরে ইনভেস্ট করে না। ভ্যারাইটিস টাইপস এর ইকুইটি স্টকস এর উপরে প্রত্যেকটা আলাদা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। তো এই স্টক লিস্ট গুলোকে একসঙ্গে accumulation করে তারপর সেখান থেকে বাছাই করে মানে চুজ করা বেস্ট ইকুইটি স্টকস আপনাকে বাছতে হবে ২০ থেকে ২৫ টা। কারণ আপনার কোর পোর্টফোলিওতে কখনোই ২০ থেকে ২৫ এর বেশি স্টক হওয়া তাই অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে ২০ টাই ঠিক আছে। তো যদি আপনি আরো বেশি ডাইভারসিফিকেশন চান এবং অনেক বেশি সময় দিতে পারেন তাহলে ২৫ টা। তো ধরে নিচ্ছি এই ২০ থেকে ২৫ টি স্টক বেছে নেওয়া কিন্তু রীতিমতো একটা ঝক্কি ঝামেলার ব্যাপার। এবং মিউচুয়াল ফান্ডের বেস্ট পারফর্মার এটাকে সিলেক্ট করতে গেলে স্ট্রেংথ অফ পারফরম্যান্স আবার যে ইকুইটি স্টকস গুলোকে আপনি বাছছেন তাদের পারফরম্যান্সের স্ট্রেংথ ফিউচারে আছে কিনা সেটাকে ডিসাইড করা এবং লিমিটেড নাম্বার অফ ডাইভার্সিফাইড স্টকস মানে এই যে ২৫টা বা ২০টা স্টক আপনি সিলেক্ট করবেন সেটা বিভিন্ন রকম সেক্টর থেকে তুলে আনতে হবে। না হলে তো আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড হবে না। ধরুন একটা সেক্টর থেকে আপনি বেশ কয়েকটা স্টক নিয়ে নিলেন এবং পারফর্মও করলো। কিন্তু এবার ভেবে দেখুন সেই সেক্টরটা যদি কোনো কারণে ফল ডাউন করে তাহলে কিন্তু একসঙ্গে আপনার পুরো পোর্টফোলিওটাই কিন্তু ডাউনফল আ রেজাল্ট দেবে। তো সেক্ষেত্রে ডাইভার্সিফাইড যদি পোর্টফোলিও আপনি তৈরি করেন তাহলে এতটা পরিমাণ আ যেমন হিউজ প্রফিট হবেও না, সেরকম হিউজ লসও হবে না। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত জরুরি। সুতরাং এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। তাহলে এতগুলো প্রবলেমকে মাথায় রেখে মিউচুয়াল ফান্ডগুলোকে সিলেক্ট করতে হবে এবং মিউচুয়াল ফান্ড থেকে আপনি বেস্ট পারফর্মিং স্টকস গুলোকে বাছবেন এবং সেখান থেকে ২০ টি থেকে ২৫ টি স্টককে আপনি পোর্টফোলিওর মধ্যে জায়গা দেবেন।
তো এখন মাথায় প্রশ্ন আসতেই পারে, তো হাজার রকমের প্রসিডিওর রয়েছে, কেন মিউচুয়াল ফান্ড থেকেই আমি বেস্ট পারফর্মিং স্টক বাছবো? প্রথমেই আমি বলেছি যে যারা নিউ কামার্স তাদের জন্য কিন্তু এটা একটা সবথেকে সহজতর প্রসিডিওর। আমি এখানে এই সিটটাতে দেখুন পরিষ্কার করে আমি বলে দিয়েছি, দেয়ার আর 1000 নাম্বারস অফ স্টক সিলেকশন প্রসেস ফর মেকিং কোর পোর্টফোলিও। এখন ২ রকমের পোর্টফোলিও হয় আপনারা জানেন। একটা কোর পোর্টফোলিও যারা কনসিস্টেন্ট কম্পাউন্ডিং করে, আরেকটা স্যাটেলাইট পোর্টফোলিও। যে পোর্টফোলিওতে আপনি এটাকে ধরতে পারেন যে পজিশনাল ট্রেডিংও বলতে পারেন অনেক সময়। যে আ সেটা ধরুন ২-৩ মাসের মধ্যে আপনাকে অনেকটা প্রফিট দিয়ে দিল। আবার দেখা গেল যে ২-৩ মাস থেকে ৬ মাসের মধ্যে আপনি প্রফিট পেয়ে গেলেন, অথবা ১ বছরের মধ্যে প্রফিট পেয়ে গেলেন। তো এগুলো স্যাটেলাইট পোর্টফোলিও। একদম নিচের দিকে ছিল, গ্রোথ স্টক বলতে পারেন এইগুলোকে। উম জাস্ট একটা ভালো খবর এসেছে, ভালো ইনভেস্টমেন্ট আসছে, ভালো আ পারফরম্যান্স দেখিয়েছে ওই স্টকটা। ফলে ওই কোম্পানিতে একটা স্যাটেলাইট পারফরম্যান্স তারা দেখিয়ে দিয়েছে। মানে একদম কন্টিনিউয়াস গ্রোথ এবং 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে উঠে গেছে, এরকম একটা আ প্রবাবিলিটি থাকে। তো তাহলে কোর পোর্টফোলিও আর স্যাটেলাইট পোর্টফোলিও দুটোকে মিক্সিং করে ফেললে কিন্তু মহাভুল। স্যাটেলাইট পোর্টফোলিওতে আপনি অ্যা একটা আনলিমিটেড নাম্বার অফ টাইমস এর জন্য কিন্তু আপনি ইনভেস্ট করে ফেলে রাখতে পারবেন না। কারণ স্যাটেলাইট পোর্টফোলিও যেমন একবার উপরের দিকে উঠে যায়, সাঁ করে উপরের দিকে উঠে গেল। সেইরকম কিন্তু যখন ডাউনফল হবে তখন কিন্তু অনেকখানাই ডাউনফল লক্ষ্য করা যায়। সুতরাং প্রফিট নিয়ে বেরিয়ে চলে আসতে হবে। তো সেই কারণের জন্য ডিপ নলেজ অন ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস ক্যান মেক ইউ দ্য বেস্ট ইনভেস্টর। কিন্তু বাট টু অ্যান ইনভেস্টর হু হ্যাভ জাস্ট ওয়ান্টেড টু স্টার্ট ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট, আমি বললাম একদম নিউ কমার্স যারা অ্যাক্টিভলি যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, যে কোনো ইটিএফ ফান্ড নয়, কোনো মিউচুয়াল ফান্ড নয়, মানে কোনো ফান্ড ম্যানেজারকে আপনি কোনো ফিজ দিতে চাইছেন না। শুধুমাত্র গভর্নমেন্ট ট্যাক্স দিয়েই আপনি ক্ষান্ত থাকবেন। তো এইরকম একটা যখন অ্যাক্টিভলি আপনি ইনভেস্ট করতে চাইছেন, অ্যাক্টিভ ইনভেস্টর যখন হবেন, তো তখন আপনাকে ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে গেলে কিভাবে আপনি ইনভেস্ট করবেন? ইট ইস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট 20 to 25 স্টকস হুইচ হ্যাভ হিউজ পোটেনশিয়াল অফ ফিউচার গ্রোথ ফ্রম এ হিপ অফ স্টকস গার্বেজ। আমি তো বললাম এই ৬,০০০ ৬,৫০০ স্টকস গার্বেজ। আপনাকে ২০ থেকে ২৫ টা স্টক যেটা কনসিস্টেন্ট কম্পাউন্ডিং দেবে আপনার কোর পোর্টফোলিওর জন্য, সেগুলোকে বাছাই করে এগুলো আপনি দিনের পর দিন অ্যাজ পার পারফরম্যান্স বেসিস আপনি ৫ বছর, ১০ বছর, ১৫ বছর ধরে রাখতে পারবেন। তো সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একদিনেই যে ২০-২৫ টা স্টকে আপনি ইনভেস্ট করে ফেলতে পারবেন তা নয়। এটা ধীরে, 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 ধীরে আপনি ২০ থেকে ২৫ টা স্টক আপনি সিলেক্ট করবেন। এটা একটা টাইম টেকিং ম্যাটার, এবং অলওয়েজ আপনার স্টাডিটা চালিয়ে যেতে হবে প্রত্যেকটা স্টকের উপর ভিত্তি করে। ওই ২০ থেকে ২৫ টা স্টকের উপর ভিত্তি করে। So here is the simplest process to find some of them easily from equity stocks list of mutual funds, because in these stocks দেখুন মিউচুয়াল ফান্ডটাকে আমি সিলেক্ট করলাম, তার কারণটা কিন্তু এই জায়গাতে আমি পরিষ্কার করে বলে দিয়েছি। বিকজ ইন দিস স্টকস, মানে মিউচুয়াল ফান্ডগুলো যে স্টকসে ইনভেস্ট করেছে, মিউচুয়াল ফান্ডগুলো কি না ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স হিসেবে কনসিডার করা যায়। তো এরা ডোমেস্টিক ইনস্টিটিউট, এই ডোমেস্টিক ইনস্টিটিউটের যারা ফান্ড ম্যানেজার বা প্রমোটার, তো এরা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে গণ্য হতে পারে। তো এরা কিন্তু যে স্টকগুলোতে টাকা লাগাচ্ছে, তো তারা ওই স্টকগুলোতে ইন্টারেস্ট দেখাচ্ছে তাদের নলেজের উপরে। তারা ব্যালেন্স শিট অ্যানালিসিস করতে পারে। আপনি ব্যালেন্স শিট বোঝেন না কোম্পানির, আপনি কোম্পানির পারফরম্যান্স লেভেল বোঝেন না, আপনি কোম্পানির বিজনেস মডেল বোঝেন না। অনেক কিছুই আমাদের জানা নেই। জানা থাকা সম্ভব নয় একদম নভিস হিসাবে, বা ধরুন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড না থাকলে এগুলো ভালো করে জানা বোঝা সম্ভবও নয়। তো এত কিছু জানার দরকার নেই। তো আপনি মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজাররা রয়েছে তারা তো একদম সার্টিফাইড প্রফেশনালস। তো সার্টিফাইড প্রফেশনালসদের যে নলেজ, সেই নলেজটার থেকে আপনি স্টক লিস্টটা বানিয়ে নিন। কারণ তারা ব্যালেন্স শিট অ্যানালিসিস করে, বিজনেস মডেল দেখে, কোম্পানির পারফরম্যান্স দেখে, ফিউচার গ্রোথ ক্যালকুলেশন করে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু কনসিডার করে তারা ওই স্টকগুলোতে টাকা লাগিয়েছেন। সুতরাং ওই স্টকগুলোতে একটা হিউজ অ্যামাউন্টের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট রয়েছে। এখন শুধু আপনার কাজ হচ্ছে ওই যেগুলোতে ডোমেস্টিক ইনভেস্টররা ইন্টারেস্ট দেখিয়েছে সেইগুলোতে ফরেন ইনভেস্টরদের ইন্টারেস্ট আছে কিনা, এবং তাদের প্রমোটার ইনভেস্টমেন্ট কিরকম ধরনের রয়েছে, এটা শুধু চেক আউট করে নেওয়া। তাহলে আপনি কতগুলো ভালো স্টক কিন্তু ওখান থেকে স্টক লিস্ট পেয়ে যাবেন। এই হলো মোদ্দা স্ট্র্যাটেজি। তো এখন প্রসেসটা কি হতে পারে? তো চলুন আমরা প্রসেসের উপর একটু গুরুত্ব দিই। প্রসেস অফ ফাইন্ড দ্য বেস্ট মিউচুয়াল ফান্ডস। এখন কি করবেন দেখুন, টাইপ ইন সার্চ বক্স, ওপেন ব্রাউজার,
ব্রাউজারটা ওপেন করবেন, তারপর সার্চ বক্সে এটা টাইপ করুন। এখানে আমি দিয়েই দিয়েছি। দেখুন moneycontrol.com, এই যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটাকে সার্চ বক্সে জাস্ট টাইপ করে দিন। একটা কাগজে লিখে নিন। লিখে নেবার পর এটাকে জাস্ট সার্চ বক্সে টাইপ করে দেবেন, এন্টার প্রেস করে দেবেন। এন্টার প্রেস করে দেবার পর একটা নতুন পেজ খুলে যাবে। নতুন পেজ খুলে যাওয়ার পর আমি লাইভ দেখিয়ে দেবো আপনাদেরকে একদম ব্রাউজার ওপেন করে যে কিভাবে এটা করতে হচ্ছে। তো তার আগে আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি। এখানে দেখবেন যে ডাউনলোড ডাটা বলে একটা অপশন আসছে। এই ডাউনলোড ডাটাতে আপনি ক্লিক করে যদি চান তাহলে কিন্তু ওই ফুল ডাটা শিটটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। কি দেখাবে এটা ডাউনলোড করবার পর? এখানে দেখাবে যে মিউচুয়াল ফান্ডের এক গাদা মিউচুয়াল ফান্ডের একটা লিস্ট আপনার খুলে যাবে ব্রাউজারেতে। এরপর খুলে যাওয়ার পর ডাউনলোড ডাটাতে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনার যেটা করা উচিত সেটা হলো যে অ্যাজ পার 5 ইয়ার্স পারফরম্যান্স বেসিস ওখানটায় আপনি সাজিয়ে নেবেন স্টকগুলোকে। এবং ওখানে গিয়ে দেখবেন যে ক্রিসিল র্যাঙ্কিংয়ে যারা 5 পাচ্ছে তারা বেটার র্যাঙ্কিংয়ে রয়েছে, রেটিং তাদের বেটার। এটাকেও আপনি একটা কনসিডারেশনের মধ্যে রাখতে পারেন। গিভ ইম্পর্টেন্স অন ক্রিসিল রেটিং, আর 5 ইয়ার্স পারফরম্যান্স বেসিসে আপনি রিঅ্যারেঞ্জ করে নিলেন। এবং রিঅ্যারেঞ্জ করে নেবার পর পার্টিকুলার একটা টাইপের উপরে গুরুত্ব দেবেন, যে টাইপটা বেটার পারফরম্যান্স করেছে। মানে উপরের দিকের প্রথম ৫-৭টা স্টক লিস্ট আপনি সিলেক্ট করে নেবেন। স্টক লিস্ট না, মানে মিউচুয়াল ফান্ডের লিস্ট আপনি খাতায় লিখে নেবেন, সিলেক্ট করে নেবেন। এবং এইগুলোর থেকে 5 to 6 ফান্ডস ফ্রম 5 to 6 ফান্ডস ফ্রম দিস লিস্ট, ওই লিস্টটার থেকে ৫ থেকে ৬টা মিউচুয়াল ফান্ড আপনি বেছে নেবেন। ব্যাস হয়ে গেল। এখন ৫ থেকে ৬টা মিউচুয়াল ফান্ডের হিসেবে আমি কিন্তু এইখানে এই লিস্টগুলো এই লিস্টটা তৈরি করেছি। এই নামগুলোকে আমি চয়েস করেছি। নামগুলো আমি বলে দিলাম। এগুলো আপনারা নিজেরাও দেখতে পাবেন এবং আমি অনলাইনেতে দেখিয়ে দেব। আ এসবিআই কন্ট্রা ফান্ড সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, ডাইরেক্ট প্ল্যান গ্রোথ সবকটাতেই দেখছেন ডাইরেক্ট প্ল্যান গ্রোথ যে মিউচুয়াল ফান্ডগুলো সেগুলোকেই আমি বেছেছি। একটা কন্ট্রা ফান্ড আছে, বাকি সবকটা কিন্তু ট্যাক্স অ্যাডভান্টেজ, ট্যাক্স প্ল্যান, ইএলএসএস, ট্যাক্স সেভার ফান্ড। বাকি ৫ টা কিন্তু সবকটাই ট্যাক্স সেভার ফান্ড। তো এই ট্যাক্স সেভার ফান্ডগুলো থেকে ইকুইটিতে স্টক সিলেক্ট করে ইকুইটি ইনভেস্টমেন্ট করলে আপনার কিন্তু ট্যাক্স সেভ হবে না। আমি শুধুমাত্র পারফরম্যান্স বেটার দেখেছি, সেই কারণের জন্য এই মিউচুয়াল ফান্ডগুলোকে সিলেকশনের মধ্যে রেখেছি। পারফরম্যান্স বেসিস মানে 5 ইয়ারে কনসিস্টেন্ট পারফরম্যান্স দেখিয়েছে, বেটার পারফরম্যান্স। মানে ব্যাংক থেকে ব্যাংক ইন্টারেস্টের থেকে অনেক বেশি এবং নিফটিকে বিট করে এরা পারফরম্যান্স দেখিয়েছে। বেঞ্চমার্কের থেকে বেশি বেটার পারফরম্যান্স করেছে এই মিউচুয়াল ফান্ডগুলো। সেই কারণের জন্য এটা সিলেক্ট করেছে। তো রেস্ট মেথড উইল বি ডিসকাসড আফটার ওপেনিং ব্রাউজার। তো ব্রাউজার খুলে দেখিয়ে দেবার আগে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে দিতে চাই এই প্রসেসটা, টোটাল প্রসেসটা সম্পর্কে। ওখানে আপনারা কি করবেন, যে মেক দ্য লিস্ট অফ স্টক ইন অ্যান এক্সেল শিট, একটা এক্সেল শিট ওপেন করবেন। তারপর কপি করে এক্সেল শিটেতে ওই স্টকগুলোকে পেস্ট করে দেবেন। এরপর রিমুভ দ্য ডুপ্লিকেট স্টক ফ্রম এক্সেল শিট। ডুপ্লিকেট যে মানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড আলাদা আলাদা স্টকেতে ইনভেস্ট করে এবং এর মানে এই নয় যে প্রত্যেকটা স্টকের থেকে আলাদা আলাদা স্টক লিস্ট আপনি পাবেন। তো কিছু কিছু স্টক তো সেম থাকতে পারে। তো সেম ডুপ্লিকেট স্টকস যেগুলো লিস্টের মধ্যে এসে গেছে সেগুলোকে আগে রিমুভ করে দেবেন। রিমুভ করে দিলে সংখ্যায় অনেক কটা কমে যাবে। এরপরে কনসিডার স্টকস অফ হেভি ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ। যে স্টকগুলোতে ডোমেস্টিক ইনভেস্টররা বেশি পার্সেন্টেজে ইনভেস্ট করেছেন সেই স্টকগুলোকে ফিল্টার করে নেওয়া হবে। এরপর ফিল্টার করে নেবার পর যে স্টকগুলো পড়ে থাকছে সেই স্টকগুলোকে মোটামুটি এটা ফার্স্ট সিলেকশনের একটা বাছাই করা স্টক লিস্ট হয়ে গেল। এরপর আপনাকে কিছু ডাটা কালেকশন করতে হবে। যেকোনো screener.in বা অন্যান্য যেকোনো মার্কেট মোজো বা ইত্যাদি অনেক রকমের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ফান্ডামেন্টাল ডাটাগুলো আপনি কালেকশন করতে পারবেন। তো সেখান থেকে আপনাকে এই ডাটাগুলোকে কালেকশন করতে হবে। ডাটাগুলো কালেকশন করে ওই এক্সেল শিটটা ফিল আপ করতে হবে। যেমন এফআইআই হোল্ডিংস, প্রোমোটার হোল্ডিংস এবং প্রোমোটার প্লেজিং কিছু আছে কিনা, এই তথ্যটাও কিন্তু আপনাকে নিতে হবে। এরপর আর কিছু কিছু জিনিস আপনাকে ইয়ে করতে হবে, কি বলে ওটা, ফান্ডামেন্টালি ডাটাগুলোকে কালেকশন করতে হবে একদম এই টিটিএম হিসেবে। তো এখন যে ডাটাগুলো আপনারা কালেকশন করবেন সেটা হলো পিইজি রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও কত আছে সেটা দেখতে হবে। প্রাইস টু আর্নিং রেশিও কত আছে দেখতে হবে। প্রাইস টু বুক ভ্যালু কত আছে এটা দেখতে হবে। তারপরে ধরুন
এখানে যেটা আইসিআর বলতে ইন্টারেস্ট কভারেজ রেশিও কতটা আছে, কারেন্ট রেশিও কতটা রয়েছে ওই প্রত্যেকটা স্টকের আরওই দেখতে হবে কত। এটা যদি সিএজিআর হিসেবে দেখেন তাহলে সবথেকে খুব ভালো হয়, যদি কোথা থেকেও জোগাড় করতে পারেন বা নিজেও ক্যালকুলেট করে নিতে পারেন। আরওই হচ্ছে রিটার্ন অন ইকুইটি দেখতে হবে, রিটার্ন অন অ্যাসেট দেখতে হবে। এই সব ডাটাগুলোকে কালেক্ট করে নিতে হবে আপনাকে। আরওসি দেখতে হবে। তো এটা 3 ইয়ার্স বা 5 ইয়ার্সের সিএজিআর যদি কালেক্ট করতে পারেন সবথেকে বেটার। আর নয়তো টিটিএম হিসেবে কালেক্ট করলেও অসুবিধার কিছু নেই। এই ডাটাগুলো কালেকশন করে এক্সেল শিটটাকে আগে প্রপারলি বানিয়ে নিন। এরপরে আপনাকে যেটা সম্পর্কে বেশ একটা ভালো নলেজ রাখতে হবে সেটা তো অতি অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে আপনাকে বেটার নলেজ রাখতে হবে। এবং এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে যদি আপনার বেটার নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই স্টকটা সে ঠিক মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। যেমন এদের যে প্রমোটাররা রয়েছে সেখানে প্রমোটারদের মধ্যে কোনো অ্যালিগেশন আছে কিনা, এদের বিজনেস মডেল কীরকম রয়েছে, এই স্টকটার ফিউচার প্ল্যানিং কি রয়েছে এবং বিজনেসের মধ্যে নতুন কিছু আমদানি হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো ডিটেলসে জানতে গেলে আমার যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। আরও ভবিষ্যতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে ভিডিও আমি নিয়ে আসছি, সেগুলো দেখতে পারেন। তো এরপর আপনাকে প্রপারলি টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে। তো আপনি যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন যে ব্রোকারের আন্ডারে, সেখানে গিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখবেন যে এই মুহূর্তে ওই স্টকটাতে বেটার এন্ট্রি আছে কিনা। যদি আপনি লং টার্মের জন্য কোর পোর্টফোলিও সিলেকশন করেন, তো কোর পোর্টফোলিওর জন্য যে কোনো সময় অল্প অল্প করে আপনি 5% করে একটা ইনভেস্টমেন্ট শুরু করতেই পারেন যে কোনো সময়। তো আর যদি মনে করেন যে না, একটা বেটার এন্ট্রি পেলে তারপরে আমি টেকনিক্যালি এন্ট্রি নেব স্টককে, তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস করে আপনাকে দেখতে হবে এই মুহূর্তে এন্ট্রি আছে কি নেই, বা স্ট্রেংথ আছে কি না নেই, সেটা টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে। এবং সেটা ভালো করে জানার জন্য আমার টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিওগুলো দেখতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ পুরো বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি এবং পরের ভবিষ্যতেও করব। তো জুড়ে থাকবেন আশা করি। এরপরে দেখুন যে এই প্রসেসের যে ব্যাপারগুলো সম্পর্কে না জানালেই নয়, একবারে শেষের দিকে বলি। আ আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দেওয়ার আগে। তো প্রসেসটা হলো কি, যে যখন আপনি পোর্টফোলিও ডিজাইন করবার সময় খেয়াল রাখবেন যে সাইক্লিক্যাল স্টকগুলোতে আপনি এন্ট্রি নেবেন না। সাইক্লিক্যাল স্টকগুলোকে কোর পোর্টফোলিও থেকে বাইরে সরিয়ে রাখবেন। সাইক্লিক্যাল স্টককে স্যাটেলাইট পোর্টফোলিও হিসাবে আপনি কনসিডার করতেই পারেন, তবে নিচে এন্ট্রি পেলে তারপর। এরপরে মোমেন্টাম স্টকগুলোকেও কিন্তু স্যাটেলাইট পোর্টফোলিওর মধ্যে রাখবেন। কিন্তু গ্রোথ স্টককে আপনি কিছু সময় আ স্যাটেলাইটের জন্য রাখুন। যদি পারফরম্যান্স বেটার করতে থাকে তাহলে আপনি সেটাকে কোর পোর্টফোলিওতে ট্রান্সফার করবেন। আদারওয়াইজ ওটা স্যাটেলাইটেই পড়ে থাকবে। স্মল ক্যাপসের ওপরে শুধুমাত্র 10-15% আপনি ইনভেস্ট করবেন। স্মল ক্যাপস মানে হাই রিস্কি ফান্ড। যেকোনো সময় বিজনেস উঠে যেতে পারে বা অন্য কাউকে বিক্রি করে দিতে পারে। বা তাদের শেয়ার প্রাইস ফল করে যেতে পারে, অথবা তার প্রোডাক্টের ডিমান্ড না থাকতে পারে। এরকম অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। তো সেই কারণের জন্য লার্জ ক্যাপ, মিড ক্যাপ এইগুলোর উপরেই কিন্তু ইনভেস্টমেন্টটাকে রাখবেন কোর পোর্টফোলিওর জন্য। কারণ এইভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট করাটা কিন্তু সবথেকে বেশি জরুরি। কারণ অ্যাসেট ম্যানেজমেন্ট না করতে পারলে পোর্টফোলিও ডিজাইন করা উচিত নয়। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে নিজে না ভরসা পেলে কোনো ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট যারা রয়েছেন লোকালিটিতে, তাদের সঙ্গে আপনারা অবশ্যই কনসাল্ট করে নেবেন। আর এই ভিডিওটা তো অবশ্যই এডুকেশনাল পারপাসে, আমি রেকমেন্ডেশন কিছুই দিচ্ছি না। আমি শুধু প্রসেসগুলো বলছি, বাদবাকি সিলেকশন কিন্তু আপনাদের। তো হ্যাঁ, একটা ব্যাপার, গতকাল যে আমি লাইভ ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে বেশ কয়েকজন লাইভে ছিলেন এবং তার রেটিং খুব ভালো। আপনারা যারা দেখেছেন সেই ভিডিওটাতে, সেখানেও আমি কতগুলো স্টক লিস্ট বাছাই করে দেখিয়েছি এবং আজকেও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। লাইভ ভিডিওটা এখনো পর্যন্ত চ্যানেলেতে রয়েছে। যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন। আমার অ্যা ওইখানে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে দেখে নিতে পারেন। তো এরপরে যে জিনিসটা একদমই মাথায় রাখতে হবে সেটা হলো যে ক্রিয়েট স্পেসিফিক স্ট্র্যাটেজি ফর বাইং অ্যান্ড হোল্ডিং। কখন কিনবেন, কতদিন ধরে রাখবেন, এটার একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু অ্যাজ পার ইউর গোল আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মেইনটেইন স্পেসিফিক স্ট্র্যাটেজি ফর এক্সিট। ঢুকবার যেমন মানে এন্ট্রি নেবার যেমন একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি তৈরি করবেন, সেরকম বেরিয়ে আসারও কিন্তু একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকা দরকার। মানে সবাইকে কিন্তু অ্যা অনেক দিনের জন্য ধরে রাখা যায় না। মানে আপনি ভাবলেন যে এটা কোর পোর্টফোলিও স্টক, কিন্তু সেটা স্যাটেলাইট হয়ে গেল এবং তারপর ফল ডাউন করতে শুরু করলো। যেমন আইআরসিটিসির মতো স্টক আরকি।
তো এইরকম যদি হয়ে যায় তখন কিন্তু মুশকিল। বাজারে কোনো ব্যাড নিউজ আসলে কোনো কিছু সম্পর্কে সেখানে যদি প্রাইস কারেকশন হতে শুরু করে, নিউজের উপরে আপনাকে গুরুত্ব দিতেই হবে। মানে প্যানিক একবার তৈরি হয়ে গেলে কিন্তু কোর স্টকও আ নেমে যেতে পারে প্রাইসে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আ অন্তত মানে সপ্তাহে ১ বার ওই স্টকগুলো কিরকম পারফরম্যান্স করছে, সেই পারফরম্যান্সটা আপনাকে চেক করতে হবে বা তার সম্পর্কে কোনো নিউজ গত সপ্তাহে এসেছে কিনা সেইগুলোকে আপনাকে একটু স্টাডি করে নিতে হবে। তো আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, আমি ১ম এর দিকেই বলেছি, আবারও এখন বলছি যে মার্কেট ইজ ইন নাও অন কারেক্টিভ মোড। মার্কেট এখন কিন্তু প্রাইস কারেকশন করছে এবং এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি না এখনো পর্যন্ত যে মার্কেট কিন্তু আপওয়ার্ড হয়ে গেছে কিনা। তো ঠিক আছে, চলুন আমি নেক্সট পোরশন এ যাই। এখানে দেখুন আপনাদের সামনে আমি ব্রাউজার ওপেন করে দিয়েছি। ব্রাউজারেতে যে লিঙ্কটা দিয়েছিলাম ওইখানে moneycontrol.com/mutual fund/find fund/find top fund, এটা জাস্ট আপনারা টাইপ করবেন, এন্টার প্রেস করবেন, করলে কিন্তু আপনাদের সামনে মানি কন্ট্রোলের এই ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে এটা যে সমস্ত স্টক লিস্ট গুলো এখানে দেখিয়েছে, এটা স্টক লিস্ট না, এটা হলো, আমি একটু বড় করে দিই তাহলে দেখতে পাবেন। ইয়েস, এটা হচ্ছে কিন্তু মিউচুয়াল ফান্ডের লিস্ট এবং এই মিউচুয়াল ফান্ডের লিস্ট থেকে এবার একটু ছোট করে আপনাদের দেখাই। মিউচুয়াল ফান্ডের লিস্ট থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিসিল র‍্যাংক রয়েছে। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে, 1 উইক পারফরম্যান্স, 1 মান্থ পারফরম্যান্স, 3 মান্থ, 6 মান্থস পারফরম্যান্স। এরপরে ধরুন 1 ইয়ার পারফরম্যান্স, 2 ইয়ার পারফরম্যান্স, 3 ইয়ার পারফরম্যান্স, 5 ইয়ার পারফরম্যান্স, 10 ইয়ার পারফরম্যান্স রয়েছে। এখন 10 ইয়ার পারফরম্যান্স কোনো মিউচুয়াল ফান্ড যদি 10 ইয়ার্স এর জন্য থাকে তাহলে, মানে পুরানো মিউচুয়াল ফান্ড যদি থাকে তাহলে সেগুলো কিন্তু 10 ইয়ার্স এর জন্য পারফরম্যান্স এর ডাটাবেস থাকবে। তো এখানে যে হাইলি পারফর্মড যে স্টকগুলো, ফান্ডগুলো এখানে বেরিয়ে এসেছে সেগুলো 10 ইয়ার্স এর জন্য নয়, এদের বয়স কিন্তু 5 বছরের মধ্যেই। তাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 5 ইয়ার্স এর ডাটাগুলো আপনারা পাচ্ছেন। তো 5 ইয়ার পার্সেন্টেজকে আমরা 5 ইয়ারে যে পারফরম্যান্স হয়েছে সেটা পার্সেন্টেজ ওয়াইজ সাজিয়ে নেওয়া গেছে। তো মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে 5 ইয়ার্সে ফার্স্ট স্টকটা 14%, সেকেন্ড স্টক 15%, তারপর 25%, এটাও ধরুন অ্যারাউন্ড 20%, 20%, 19%, 18%, 17% এইরকম করে মোটামুটি বেশ কয়েকটা স্টক কিন্তু পারফর্ম করেছে। তো পারফর্ম করার জন্য এদের ক্রিসিল রেটিংও রয়েছে। ফার্স্টে টা 5, তারপরে 5, তারপর 4, তারপর 5, তারপর 4, তারপর 5, তারপরে একটা 4, এরকম ধরনের কিন্তু রয়েছে। এগুলো কোনোটা লার্জ ক্যাপ ফান্ড, কোনোটা মিড ক্যাপ ফান্ড বা কোনোটা স্মল ক্যাপ ফান্ড, এগুলো রয়েছে। তো এগুলো যেহেতু আমি ডাইরেক্টলি এন্ট্রি নিচ্ছি না, সুতরাং এইগুলোর সম্পর্কে, মিউচুয়াল ফান্ডের ডিটেইলস সম্পর্কে এখানে আইডিয়া রাখার কোনো দরকার নেই। এখানে যেগুলোতে নিয়ে কোনো ডেট ফান্ডের মধ্যে আমি যাচ্ছি না। কারণ ডেট ফান্ডে তো কতগুলো সার্টিফিকেট কিনে রাখে, গভর্নমেন্ট বন্ড ফন্ড কিনে রাখে। তো সেখান থেকে ইকুইটিতে ইনভেস্ট করা যায় না। ওখানে রিস্ক ম্যানেজমেন্ট করা থাকে অনেক বেশি। তো সেগুলোতে না গিয়ে এখানে আমি যে ফান্ডগুলো নিয়েছি, বেসিক্যালি আমি ট্যাক্স সেভারস ফান্ডগুলো নিয়েছি। আগেই আমি দেখিয়েছি লিস্টটাতে। তো একটা মাত্র কন্ট্রা ফান্ড এখান থেকে আমি উঠিয়ে নিয়েছি। তো চলুন এবার ছোট করে দেখি। আমি যে বলছিলাম যে যদি চান, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডাটা বলে একটা অপশন রয়েছে। এখানে গেলেই কিন্তু এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে। এটাতে ক্লিক করলে আপনার পুরো ডাটা শিটটা ডাউনলোড হয়ে যাবে এক্সেলে। এবার এটাকে না করে এটাও করতে পারেন এবং করে নিয়ে আপনি এই র‍্যাংকিংটা সাজিয়ে নিতে পারেন অ্যাজ পার 5 ইয়ার্স পারফরম্যান্স বেসিস এবং ক্রিসিল রেটিং বেসিস। আপনি ভালো, ভালো স্টক এই ফান্ডগুলোকে তুলে এনে সেখান থেকে ফার্স্ট ৫-৭ টা বেছে নিতে পারেন। সেটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে স্টকগুলোকে বাছবেন। এখানে ফার্স্টে আমি বেছেছিলাম এসবিআই কন্ট্রা ফান্ড। আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। বাকি আপনারা করে নিতে পারবেন। এটাতে জাস্ট কার্সারটা নিয়ে গেলেই আপনি দেখবেন ওটা ক্লিকেবল হয়ে যাচ্ছে এবং হয়ে যাবার পর এখানে কিন্তু আপনার সামনে খুলে গেছে এসবিআই কন্ট্রা ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। পুরোটা খুলে গেছে। এবার দেখুন যে এদের যে পারফরম্যান্স বেসিসে পুরো লিস্টটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এইখানে দেখুন টপ 10 স্টকস ইন পোর্টফোলিও, এটা তুলে, তুলে যাবেন। তুলে, তুলে যাওয়ার পর ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এই স্টকটা সম্পর্কে পেয়ে যাবেন। এত নিচের দিকে যাবার দরকার নেই। এইখানেই আপনি পেয়ে যাচ্ছেন আ টপ 10 স্টকস ইন পোর্টফোলিও। ওকে? তো
টপ 10 স্টকস ইন পোর্টফোলিওতে আপনি পেয়ে যাচ্ছেন। তো এইখান থেকে আপনি স্টক লিস্ট সিলেকশন করার দরকার নেই। আপনি এইখানে যাবেন, একদম নিচেতে দেখবেন ডিটেইল পোর্টফোলিও অ্যানালিসিস। এটাতে ক্লিক করবেন। ডিটেইল পোর্টফোলিও অ্যানালিসিসে ক্লিক করবার পরে এবার দেখুন উম আপনার নেটের স্পিড যেরকম থাকবে সেই অনুযায়ী আপনার পেজটা কিন্তু খুলে যাবে এবং এইখানেতে আপনি দেখতে পাবেন যে টপ 10 স্টকস হোল্ডিং, এটা কিন্তু আপনার সামনে চলে এসেছে অ্যাজ অন 28th ফেব্রুয়ারি 2022। তো এইখানেতে গিয়ে আপনি পুরো পেজটা খুলতে একটু সময় নিচ্ছে। তো এইখানে গেলে ভিউ কমপ্লিট হোল্ডিং, মানে একটু সময় লাগছে। হ্যাঁ, এবার ভিউ কমপ্লিট হোল্ডিং এ আপনি ক্লিক করবেন। মানে আপনাকে ৩ বার নয় ৪ বার ক্লিক করতে হচ্ছে। ৪ বার ক্লিক করবার পর আপনি কিন্তু ফুল লিস্টটা চোখের সামনে পেয়ে যাবেন। এটা আমি অনলাইনে দেখাচ্ছি বলে এই লিস্টগুলো আসতে একটু সময় লাগছে। তো এইখানে আপনি পুরো লিস্টগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি একটা এক্সেল শিট ওপেন করবেন। জাস্ট একটা এক্সেল শিট ওপেন করবেন। এক্সেল শিট ওপেন করবার পর আপনি আমি একটা এক্সেল শিট ওপেন করছি। নিউ এক্সেল শিট আমি একটা ওপেন করে নিচ্ছি। নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট একটা ওপেন করে নিলাম। ওকে? এক্ষুনি এটা ওপেন হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে, দেখুন একটা নিউ এক্সেল শিট আমি ওপেন করে নিয়েছি। এরপর কিন্তু আ এটা স্টেপ টু স্টেপ দেখাতে একটু সময় লাগবে। এরপরে আবার আমি ক্রোম ব্রাউজারটাকে খুললাম। এখন এখান থেকে দেখুন এই যে স্টক লিস্ট গুলো রয়েছে, এই স্টক লিস্ট গুলো না এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে কিন্তু পুরো স্টক লিস্ট গুলো আপনার এসে যাবে এইখানে। কপি হয়ে যাবে। দেখুন। এখানে জাস্ট চেপে ধরে ক্লিক করে নেবেন। ক্লিক করে শিফট চেপে ধরে ক্লিক করবেন তাহলেই হবে। হ্যাঁ, এটা সিলেক্ট হয়ে গেছে। আমি পুরো লিস্টটা কপি করে নিলাম। পুরো লিস্টটা কপি করবার পর এখানে আপনি কন্ট্রোল সি করে নেবেন। কন্ট্রোল সি করে নেবার পর আপনি একদম ডাইরেক্ট চলে যাবেন এখানে এক্সেল শিটে। এক্সেল শিটে গিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। স্পেশাল করবেন ইউনিকোড টেক্সট, যদি আপনার ২০১৬ থেকে পরের ভার্সনগুলো হয়। এটা কিছু একটা প্রবলেম আসছে। তো এখানে ঠিক আছে। আমি একদম জাস্ট এটা কিপ সোর্স ফরম্যাটিং এতে পেস্ট করে দিলাম। এটা একটু সাজিয়ে নিতে হবে। একটু সাজিয়ে নেবার পর দেখবেন আপনার হাতের সামনে পুরো স্টক লিস্টটা এসে যাচ্ছে। এসে যাবে। হ্যাঁ। এইবারে ধরুন এই যে র‍্যাপ টেক্সট রয়েছে, এই র‍্যাপ টেক্সটটাকে সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর ডাইরেক্ট ক্লিক করে দেবেন এগুলো। তাহলে পুরো এরিয়াটা খুলে যাবে। এই হলো আপনার লিস্ট। একটা স্টক থেকে স্টক লিস্ট আপনি পেয়ে গেছেন। এরপর সেকেন্ড স্টকটাতে যাবেন। আমি ২ টো বা ৩ টে স্টকেতে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি পুরো কাজটা করবেন। তো এরপরে আবার চলুন আমি এখানে এইগুলোর আর কোনো ফাংশন আমাদের নেই। এরপরে আমরা আবার মেইন পেজেতে যাই। এবার এখান থেকে এসবিআই কন্ট্রা ফান্ডের পরে মনে করুন আমরা বিওআই, এএক্স এ ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ড এটা আমরা নিয়েছিলাম। এখান থেকে এই পেজটা খুলতে একটু সময় লাগবে। ওই ভিডিওটা একটু বড় হচ্ছে। তো আ ডিটেইল যদি আমাকে দেখিয়ে দিতে হয় তাহলে ভিডিও একটু বড় হবেই। আশা করি আপনাদের ধৈর্য থাকবে পুরো ব্যাপারটা দেখবার জন্যে। আর যারা নিজেরা করে নিতে পারবেন তাদের তো আর এই পোরশনটা দেখার দরকার লাগছে না। তবুও একবার দেখে নেওয়া বেটার বলেই আমার মনে হয়।
তার কারণ কয়েকটা স্টেপ রয়েছে, যেই স্টেপগুলো আপনি সবসময় এই যে ভিউ কমপ্লিট হোল্ডিং এ আপনি ক্লিক করবেন এবং ক্লিক করবার পরে আপনার সামনে কমপ্লিট হোল্ডিং এর লিস্ট চলে আসবে এবং তারপরে আপনি ডিটেল পোর্টফোলিওতে এখন আর ক্লিক করতে হচ্ছে না, ডাইরেক্ট এসে গেছে ডিটেল পোর্টফোলিও। ওকে, এবার তাহলে আপনার করণীয় কাজ হচ্ছে কি যে আপনাকে এই এটা সিলেক্ট করতে হবে। তো চলুন শিফট চেপে ধরে আমরা সিলেক্ট করে নিই। একটু স্লো আসছে যেহেতু এটা অনলাইন দেখানো হচ্ছে, তো সেই কারণের জন্য একটু স্লো হচ্ছে, জাস্ট একটু টাইম লাগবে। আমাকে একটু জাস্ট সময় দিন পুরো ব্যাপারটা। আর নেটের স্পিডের ওপরে, নেটের যদিও স্পিড আছে তবুও নেটের স্পিডের ওপরে এটা অনেক সময় ডিপেন্ড করে যায়। সার্ভার থেকে ডাইরেক্ট কপি হচ্ছে। তো যখন আপনারা নিজেরা ঘরে করবেন, আমি জাস্ট ভিডিওটা করছি, এখানে একটা সফটওয়্যারের ব্যাপার রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা স্লো হচ্ছে। কিন্তু আপনারা যখন বাড়িতে নিজেরা করবেন তখন এত স্লো হবে না, স্পিডেই পুরো ব্যাপারটা কপি হয়ে যাবে। আর আমি পুরো ব্যাপারটা দেখিয়ে দেওয়ার জন্যই কিন্তু ধরে ধরে পুরো ব্যাপারটাকে কপি করে দিচ্ছি। ওকে, এটা আবার অনেকটাই উঠে গেল। ঠিক আছে, এইটুকখানি বাদ দিয়ে দিতে হবে, এটা আমার প্রয়োজন নেই। এই দুটো লাইন আমার প্রয়োজন নেই। ওকে, এবার আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেবার পর চলুন আবার আমরা এক্সেল শিটেতে যাই এবং এক্সেল শিটেতে যাওয়ার পর এই যে কার্সারটা ছিল এইখানে অ্যাক্টিভ সেল, এখানে গিয়ে পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দেওয়ার পর র্যাপ টেক্সটটাকে উড়িয়ে দিতে হবে, তাহলে আগের লিস্টটা চলে আসছে। এবং দেখুন এখানে 67 নম্বরের যে 67, একটু বড় করে দিই, বড় করে দিলে দেখতে পাবেন যে 67 এর যে রোটা রয়েছে, এই 67 রোতে আবার হেডার এসে গেছে। আমার হেডারের দরকার নেই, জাস্ট সেলটাকে আপনারা ডিলিট করে দেবেন, তাহলেই কিন্তু বাকি এখানে আমরা পেয়ে গেলাম প্রায় আমরা পেয়ে যাচ্ছি 133 মতো স্টক আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু কপি করে নিতে পারেন। তো এইখানে আর আমাদের বাদবাকি যদি আপনি ব্রাউজার থেকে দেখতে চান তাহলে ভিডিওটা লম্বা হবে, আমি আর এতগুলো নিয়ে দেখাচ্ছি না, জাস্ট কয়েকটা দেখিয়ে দিলাম। তো এরপর এটা নিয়ে আমাদের আর কোনো ফাংশন নেই, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। তো এখন এই যে লাস্টে যে সেলটা রয়েছে সেটাতে ক্লিক করলেন এবং ২ নাম্বার রোতে যেটা রয়েছে সেটা ক্লিক করলেন। এখন এই জায়গাতে টোটালটা সিলেক্ট করবার পর রিমুভ হাইপারলিংকস এ ক্লিক করে দেবেন। রিমুভ হাইপারলিংকস এ ক্লিক করে দিলে কিন্তু ব্লু কালারটা কেটে যাবে। এরপর একটু ধরে ধরে দেখে নিন যে কোথাও এই হ্যাশট্যাগটা এসে গেছে কিনা। এই হ্যাশ যদি এসে গিয়ে থাকে তাহলে এগুলোকে বাদ দিয়ে দিন, না হলে আপনার সিলেকশনে অসুবিধে হবে। একটু টাইম টেকিং প্রসেস বলেইছি। তো এখানে আরও যদি কিছু থেকে থাকে একটু দেখে নিচ্ছি। না, হ্যাঁ আছে, একটু দেখে নিচ্ছি। পুরো প্রসেসটা দেখাতে গেলে একটু সময় তো লাগবেই। এইখানে দেখুন একটা হাইফেন এসে গেছে, এই হাইফেনগুলোকেও বাদ দিয়ে দেবেন। এখানে অনেক কটা হাইফেন এসছে, এই হাইফেনগুলোকে বাদ দিয়ে দেবেন। এরপর ওকে, এরপর ধরুন এই যে পুরো সিলেকশন করলেন, এই এতটা পুরোটা সিলেকশন করার দরকার নেই। আপনি একটা কাজ করবেন, এই টোটাল এ রোটাকে কলামটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করবার পর আপনি ডাটা ট্যাবেতে যাবেন। আশা করা যায় দেখতে পাচ্ছেন ডাটা ট্যাব হাইলাইট হয়ে আছে, দেখতে দেখতে পাওয়া যাচ্ছে। তো ডাটা ট্যাবেতে যাবেন, ডাটা ট্যাবেতে যাওয়ার পর এখানে রিমুভ ডুপ্লিকেটস রয়েছে,
রিমুভ ডুপ্লিকেটসে সিলেক্ট করবেন। এক্সপান্ড দি সিলেকশন বলছে, পুরোটা সিলেক্ট করতে হবে। অফকোর্স সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করবার পর এইখানে আনসিলেক্ট অল করবেন এবং এখানে স্টক ইনভেস্টেড ইন এখান থেকে আপনি ডুপ্লিকেট ডাটাগুলোকে বাদ দেবেন। তো এখানে ওকে ক্রস করবেন। এখানে 9 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড। ঠিক আছে? এখানে ৯ টা আপনার কিন্তু চলে গেছে। তো এরপর এটাকে আমরা একটু ছোট করে নিই। ছোট করে নেবার পর দেখতে পাচ্ছি যে এখানে যে ডুপ্লিকেটগুলো ছিল, আশা করি আর ডুপ্লিকেটগুলো এখানে আমরা দেখতে পাবো না। কিন্তু ডুপ্লিকেট না দেখতে পেলেও দেখুন এখানে ভারতী এয়ারটেল পার্টলি পেড এখানে একটা অপশন রয়েছে। কাজেই দুটোই কিন্তু ভারতী এয়ারটেল। তো এরপর এইগুলোকে একটু ম্যানুয়ালি চেক করে নেওয়াটা জরুরি যে কোনোটাতে বিভিন্ন রকম নাম দিয়ে তো বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডে সেভ করা থাকে। তো সেই হিসাবে একটু ম্যানুয়াল চেক করে নেবেন। যেমন এখানে আপনি এরপরেতে এখানে ক্লিক করবেন। ক্লিক করবার পর ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর প্রথমেই আপনি সেক্টরে যাবেন। সেক্টরে যাওয়ার পর সবার আগেতে আপনি যেগুলো ফরেন ইকুইটিজ আছে, যেগুলো ফরেন ইকুইটিজ আছে, সেই ফরেন ইকুইটিজ সেক্টরটাকে আগে বাদ দেবেন। কারণ ফরেন ইকুইটি সেক্টরে আপনি ইনভেস্ট করতে পারবেন না। যেহেতু আপনি ইনভেস্ট করতে পারবেন না, সুতরাং আ ওটাতে আমাদের রাখার কোনো যুক্তি নেই। ওকে? ব্ল্যাংক সেক্টর যেগুলো রয়েছে সেগুলো আমাদের রাখার কোনো যুক্তি নেই। এবার যদি আপনি ওকে তে ক্লিক করেন তাহলে আমরা আগেই ডুপ্লিকেট কতগুলো ফেলে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ১৩৩ এর মধ্যে ১১৯ টা স্টক এখানে আমাদের হাতের কাছে পড়ে আছে। এরপর আমি কি বলেছিলাম যে দেখুন যে এই শীটটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ান্টিটি হিসেবে কিন্তু আ একটা লিস্ট এখানে দেখিয়ে দিয়েছে। তো এই কোয়ান্টিটিতে একটা ব্যাপার খেয়াল করে দেখুন। এখন তো আমি বড় করে দেখিয়ে দিয়েছি। তবু আরো একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এই কোয়ান্টিটি লিস্টের মধ্যে আপনারা দেখুন যে এখানে 5.15 লাখ, 1.56 লাখ। তো এগুলো কি কোনো একটা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট হতে পারে? তো মোটামুটি একটা ক্রাইটেরিয়া এখানে সিলেক্ট করে নিন যে টেক্সট ফিল্টার। এখন এখানে ফিল্টার করতে গেলে এখানে একটা জিনিস আ খেয়াল করে দেখুন যে এল, কে এই জাতীয় ডিজিটগুলো এখানে দেওয়াই আছে। তো যেহেতু এগুলো এখানে দেওয়া আছে সুতরাং এখানে আপনাকে ম্যানুয়ালি এটা চেক করতে হবে। তো ম্যানুয়ালি চেক করতে গিয়ে যে ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে সেই ব্যাপারটা হলো গিয়ে যে ১০০০ ইনভেস্ট আছে যে স্টকে সেই স্টকগুলোকে রাখবো না। যেমন ধরুন যে ৮৪১ ইনভেস্ট এটা কি এটা বোঝা যাচ্ছে না। ৳১,০০,০০০ ইনভেস্ট আছে, ৳১,০০,০০০ এগুলোকে সব মাইনাস করে দেবেন। মানে ১০,০০,০০০ এর কম ইনভেস্ট আছে এই জাতীয় কোনো স্টককে আমরা সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে রাখছি না। তো তারপর যে কটা স্টক পড়ে থাকে সেগুলো নিয়েই আমরা কাজ কারবার করব। দরকার হলে আরো মিউচুয়াল ফান্ড বাছবো এবং আরো মিউচুয়াল ফান্ড থেকে আমরা স্টক লিস্ট নেব। কিন্তু এখানে এই এত অল্প পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে মানে যেটাতে রাখা হয় যেন ভিক্ষে দেওয়ার মতো ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো এত কম ইনভেস্টমেন্ট নিয়ে এ তো এমনি যেকোনো একটা পোর্টফোলিওতে ২ বছর মানে ৬ মাস চালানোর পরে বা ১ বছর চালানোর পরেই এই ইনভেস্টমেন্টটা হয়ে যায়। এটা একেকজন পাবলিক করে ফেলতে পারে। তো সেটা যদি কোনো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্ট করে তো এগুলো কোনো কাজের ব্যাপার। এইখানে আমি আগে লাখ যেগুলো রয়েছে অল্প পরিমাণ সেগুলোকে আগে বাদ দিই। তারপরে অন্যগুলোতে আসছি। এই যে দেখুন ৩,০০,০০০, ৩.৫ লাখ এগুলো কি কোনো ইনভেস্টমেন্ট হলো? এগুলোকে আগে বাদ দিয়ে দেবেন। এগুলো বাদ দিয়ে দেওয়ার পর একটু খুঁটিয়ে কাজ করতে হবে, একটু সময় লাগবে। নাহলে কিন্তু আপনি কোর জায়গাটাতে পৌঁছতে পারবেন না। এরপর আপনাকে আরো কিছু জিনিস করতে হবে। তো মোটামুটি স্টক লিস্টটা আপনারা পেয়ে যাবেন। তারপরে আমি বলে দিচ্ছি আগে স্টক লিস্টগুলো পাওয়া যাক। বেশি কোর জায়গাটা কতগুলো পাওয়া যায় আগে দেখি। মোটামুটি এই লিস্টটার থেকে সিলেকশন করে। এই যে ধরুন 51.95 কে তো ৫০,০০০, ৳৫১,০০০, ৳৫২,০০০ ইনভেস্ট করেছে। একটা ইনস্টিটিউট ইনভেস্ট করেছে ৫০,০০০, ৫৮,০০০, ৳৬০,০০০ এগুলো কোনো ইনভেস্টমেন্টের পর্যায়েই পড়ে বলে মনে হয় না।
সুতরাং এগুলোকে একদম সযত্নে বাদ দেবেন। ১০ লাখের নিচে কোনো ইনভেস্টমেন্ট রয়েছে মানে সেটাতে কোনো ইনভেস্টমেন্ট নেই বলেই ধরে নেওয়া হবে। ৭০,০০০, ৭২,০০০ ইনভেস্টমেন্ট, এগুলো কোনো ইনভেস্টমেন্টই নয়। যদি কোটিতে ইনভেস্টমেন্ট থাকে তাহলে অবশ্যই কনসিডার করতে হবে। সেখানে 1.5K যদি হতো তাহলে কনসিডার করা যেত। তো ইউনিটগুলো খেয়াল রাখবেন। এখানে 9 লাখ, এটাকেও বাদ দিন। একদম 10 না হলে আমরা কনসিডার করছি না। একদম 10 হতে হবে। তো এইখানে এটা কে আছে, এটাও কে, এটা এল। এরপরেতে চলুন যে আমরা কে গুলোকে বাদ দিই। কয়েকটা কে আমি বাদ দিয়ে দিয়েছি, কতগুলো থেকে গেছে। যেমন এইটা কে, এখানে এটা ৬৫,০০০ রয়েছে, এটা ৬১,০০০ রয়েছে, এটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে আরও কয়েকটা কে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু, কিছু থেকে গেছে। এই কেটা বাদ দিয়ে দিলাম। এই কে আছে একটা, এখানে একটা কে আছে। এগুলো বাদ গেল। আরও বেশ কয়েকটা রয়েছে। চলুন দেখে নিই। একটু খুঁটিয়ে আপনারা কিন্তু এগুলো কাজ করবেন। এটা একটু সময় লাগবে। সময় তো লাগবেই ভাই। আ যেটাতে রোজগার হবে সেটাকে বাঁচতে গেলে একটু সময় লাগবে। আর ভিডিওটা দেখাতে গেলেও সময় লাগবে। শিখতেও সময় লাগে, বাছাই করতেও সময় লাগবে। আরও পরিশ্রম করতে হবে। প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে আপনাকে দেখতে হবে কীরকম পারফরম্যান্স করল। অনেকে বলেন যে কিনুন এবং ভুলে যান। ওইসব ফাঁদে একদম পা দেবেন না। কিনুন ভুলে যান বলে কিছু হয় না। কিনুন ভুলে যান, আপনি ভুলে গেলেন। স্টক পারফর্ম করলো, উপরে উঠলো, আপনার প্রফিট হলো, তারপর আপনারই অজান্তে প্রফিট হলো, তারপরে আবার লসে চলে গেল। যে দামে কিনেছিলেন তার থেকে কম দামেতে স্টক এখন ট্রেড করছে। এরপর যখন আপনি ৬ মাস ৭ মাস পরেতে মনে পড়ল, তখন যখন খুলে দিয়ে দেখলেন, তখন দেখলেন স্টক আপনার লসে চলে গেছে। কিন্তু একসময় এটা প্রফিটে ছিল। তো তখন কি মনে হবে? যদি আমি সপ্তাহে, সপ্তাহে এটাকে স্টাডি করতাম, দেখতাম, তাহলে এরকম ভরাডুবি হয়েছে এটা নজর করতে হতো না। তো তার মানে যে লস হয়ে গেছে সেটা নয়। আবার যদি এটা সাইক্লিক্যাল স্টক হয় তাহলে কোনোদিন এটা উঠতেও পারে, বা কোম্পানি যদি রি-রেটিং হয় কোনোদিনও তাহলে হয়তো উঠতে পারে। কিন্তু এটা একটা টাইম টেকিং ব্যাপার। আপনাকে ওয়েট করতে হবে। আপনার টাকাটা ফেঁসে গিয়ে বসে থাকবে। তো সুতরাং আমি চাই না যে ওইভাবে টাকা কারোর ফেঁসে গিয়ে বসে থাকুক। তো সেই কারণের জন্যে অ্যাডভাইস হলো যে সপ্তাহের শেষে যখন আপনি সময় পাবেন সেইগুলোকে একটু স্টাডি করে নেওয়া। তো ঠিক আছে, মোটামুটি আমি স্টক কিছু বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখুন হাতে চলে আসলো মাত্র ২৩টা স্টক। ১৩৩টা স্টক পড়েছিল, তার মধ্যে মাত্র ২৩টি স্টক আমাদের কাছে পড়ে আছে। এই ২৩টি স্টকের মধ্যে অ্যা আমরা দেখতে পাচ্ছি রেসিডেন্সিয়াল আছে, মানে কমার্শিয়াল সেজ প্রজেক্ট, কমার্শিয়াল ভেহিকলস, ব্যাংকস, পাওয়ার রিফাইনারিজ, ইনভেস্টমেন্ট কোম্পানিজ, গ্যাস, প্লাইউড, কম্পিউটার সফটওয়্যার, আবার ব্যাংকস, হোটেল, রিসোর্ট ইত্যাদি এগুলো রয়েছে। তো এখানে আর যেহেতু শর্ট লিস্টিং হয়েই আছে, আর নতুন করে শর্ট লিস্টিং করার কিছু নেই। এরপর ধরে, ধরে যে স্টক লিস্টগুলো রয়ে গেছে সেই স্টক লিস্টগুলোতে মোটামুটি ভালো অ্যামাউন্টের ইনভেস্ট রয়েছে এখানে। মান্থলি চেঞ্জ বেশিরভাগটাই নেগেটিভ রয়েছে। এই মান্থে ভালো পারফরম্যান্স হয়নি, হবেও না। তো ঠিক আছে। এইখানেতে পার্সেন্টেজ অফ টোটাল হোল্ডিং দেওয়া আছে। তো মোটামুটি এখানে ভালো অ্যামাউন্টেরই পার্সেন্টেজ অফ টোটাল হোল্ডিং পেয়ে যাবেন। এরপর আপনাকে কিন্তু কয়েকটা কাজ নিজের থেকে করে নিতে হবে। কয়েকটা কাজ যেটা আপনারা নিজের থেকে করবেন সেটা হলো যে চলুন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর জন্য আপনাকে কিছু ডাটা কালেকশন করে নিতে হবে। এফআইআই হোল্ডিং, আ প্রমোটারস হোল্ডিং, তারপরে ধরুন প্লেজিং, এরপর প্রাইস টু আর্নিং গ্রোথ, P/E, প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু বুক ভ্যালু, এরপর ROA, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, CAGR বেসিসে হলে ভালো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড CAGR বেসিসে হলে ভালো, এগুলো দেখবেন। এরপর দেখবেন ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখবেন, আর আর দেখবেন কারেন্ট রেশিও দেখবেন। আর কয়েকটা জিনিস আপনি দেখতে পারেন যে ক্যাশ কনভার্সন সাইকেল, আ ক্যাশ কনভার্সন সাইকেল দেখবেন। আর আরেকটা ব্যাপার আপনি খেয়াল করতে পারেন যে অপারেটিং প্রফিট মার্জিন, এই সম্পর্কে ডাটা আপনি কালেকশন করে নিতে পারেন।
এই ডাটাগুলো কালেকশন করে এই ডাটার রেসপেক্টে যেখানে এফআইআই হোল্ডিংস বেশি আছে